ওয়েলকাম টু এবিসিডি গাইড ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, প্রতিনিয়তই আমি নবম এবং দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার বিভিন্ন বিষয়ের সাজেশন এবং তার উত্তরগুলো আমি নিয়ে উপস্থিত হচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন এবং তার উত্তরগুলো তোমাদের দিয়ে দেব। তবে তার প্রথমেই আমি কিন্তু প্রথমে কিছু প্রশ্ন দিয়ে দিব, অর্থাৎ সাজেশন দেব, সেখানে শুধু প্রশ্ন আছে। এরপরেই আমি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের দিয়ে দেব। এখানে আমার টোটাল মোট ৮০টি প্রশ্ন দেওয়া হয়েছে। ৮০টি প্রশ্ন দেখে কেউ ভয় করবে না, এই কারণেই কারণ এর মধ্যে বেশিরভাগই তোমাদের শর্ট প্রশ্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন বা এক কথায় উত্তর। সুতরাং এই প্রশ্ন মুখস্থ তোমাদের খুব কষ্ট পেতে হবে না। আশা করবো এই প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু পরীক্ষায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এখন আমি প্রথমেই তোমাদের যেটা দেব সেটা হচ্ছে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো প্রথমে আমি দিচ্ছি। তারপরে সমস্ত প্রশ্ন অর্থাৎ ৮০টি প্রশ্নের উত্তরই তোমাদের আমি দিয়ে দেব। তাহলে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের প্রথমে পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায়, সেটা হচ্ছে একটি আয়তন ব্যাপক চোঙ ও একটি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে একটি অসম আকৃতি বিশিষ্ট ঘনবস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে। ওই প্রশ্নটা আবার তোমাদের একটুকু ঘুরে দেওয়া হয়েছে কি মাপক চোঙের সাহায্যে অসম বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করবে। অবশ্যই এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার সঙ্গে সঙ্গে নিচে কিছু প্রশ্ন দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি নিচে উত্তর করে দিয়েছি, তোমাদের কোথাও গিয়ে সেই উত্তর খোঁজার দরকার হবে না। দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 5-2-2-1 রাখা হয় কেন, বা সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5-2-2-1 নেওয়া হয় কেন। এরপরে যে প্রশ্নটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্রের সুবিধার শর্তগুলি লিখো। তারপরে ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় দুটি গুণ বা বৈশিষ্ট্য লিখো। এখানে দেখতে পাচ্ছ তোমরা নম্বর দিয়েছে, আমি এখানে দেখছি ৭৪ নম্বর, ৬০ নম্বর। আসলে আমি যে প্রশ্ন নিচে উত্তর করে দিয়েছি, প্রশ্ন এবং উত্তর যেখানে দিয়েছি সেখানে এই প্রশ্নগুলো তো এটা যেমন ৭৪ নম্বরে আছে, এটা ৬০ নম্বরে আছে। তার প্রধান কারণটা আমি যখন তোমাদের উত্তরগুলো আলোচনা করেছি তখন কিন্তু একটা এই অধ্যায়ের বিভিন্ন অংশকে ভাগ করে উত্তর করেছি, যাতে তোমাদের উত্তরগুলো পড়তে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য উত্তরগুলো করতে খুব সুবিধা হয়। সেই জন্য তোমাদের সুবিধার্থেই প্রশ্ন উত্তরগুলোকে আমি এই অধ্যায়টিকে বিভিন্ন অংশে ভাগ করে করে তোমাদের করে দিয়েছি। আর প্রথমে এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা তোমরা কমন পাবে। ভিডিওটি না টেনে যদি এই প্রশ্নগুলো দেখো, উত্তরগুলো দেখো এবং তার সঙ্গে সঙ্গে আমার কথাগুলো শোনো, তাহলে মনে হয় তোমাদের অর্ধেক উত্তর এমনিতেই মুখস্থ হয়ে যাবে এখানে, কারণ এখানে কিছু জিনিস আমি তোমাদেরকেও বুঝিয়ে দেব। ক্ষমতার মাত্রীয় সংকেতগুলি হলো, এখানে কিন্তু তোমাদের অপশন দেওয়া হয়েছে 4টি অপশন, তার উত্তরটা আমি অবশ্যই নিচে দিয়েছি। তারপর চাপের মাত্রীয় সংকেত অপশন দেওয়া হয়েছে 4টি অপশনের মধ্যে যেটি উত্তর হবে সঠিক সেটা উত্তর। তারপরে হচ্ছে লিটারের সংখ্যায় 4 ডিগ্রি উষ্ণতার উল্লেখ থাকে কেন। তারপর একটি মাত্রাহীন কিন্তু একক বিশিষ্ট ভৌত রাশির নাম লিখো। স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লিখো। লব্ধ এককের সংজ্ঞা দাও। মৌলিক এককের সংজ্ঞা দাও। একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও। এরপরে আরো প্রশ্ন যেটা আছে, আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কয়েল থেকে জল পড়ার হার নির্ণয় করার পদ্ধতি বর্ণনা করো। কয়েল থেকে জল প্রবাহের হার তুমি কিভাবে নির্ণয় করবে। সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেদ কিভাবে নির্ণয় করবে। মেট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধা লিখো। এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার। এক অ্যাংস্ট্রন সমান কত মিটার। সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা বা পরিমাপ করা যায় বা মাপা যায়। 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশির উদাহরণ দাও। তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো আমি বললাম
বা দেখালাম তোমাদেরকে, এই প্রশ্নের মধ্যেই তোমরা দেখবো অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। কিন্তু এই 80টি প্রশ্ন দেখে কেউ ভয় করবে না, কারণ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাতে তোমাদের মাত্র 3টি অধ্যায়, ভৌত বিজ্ঞানের 3টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে, এবং আমি 3টি ভিডিওর মাধ্যমেই কিন্তু 3টি অধ্যায়কে কভার করব, অর্থাৎ প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দেব। সুতরাং এখানে কিন্তু তোমাদের ভয় করার কোনো প্রয়োজন নাই। এরপরেও কিন্তু আমি আবার অ্যানুয়ালি পরীক্ষা সাজেশন যখন নিয়ে আসবো, তখন এই প্রশ্নগুলোকে, অ্যানুয়ালি পরীক্ষা যেগুলো সাইজ সব গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমি সেগুলো নিয়ে আসবো, বা তোমাদের তখন সেগুলো দিয়ে দেব। এখন কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য প্রস্তুতি, এবং সেগুলোই তোমাদের, তার উত্তরগুলো আমি তোমাদের দিচ্ছি। তাহলে এখন আমি শুরু করব সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এই রাশি, অর্থাৎ বিভিন্ন রাশি যেগুলো আছে সেখান থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোই তোমাদের এখানে আলোচনা করছি। তবে এর আগে বলছি, এর আগে যে প্রশ্নগুলো আমি দিলাম তোমাদেরকে, সেই প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ করবে, ওর মধ্যেই তোমরা কিন্তু প্রশ্ন কম পেয়ে যাবে। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লিখো। ওই প্রশ্ন আবার দেওয়া হয়েছে, স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লিখো, স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লিখো। এই বিভিন্ন প্রশ্ন দেওয়ার একটাই করো, তোমরা একটাই কিন্তু প্রশ্ন লিখবে। আমি বিভিন্নগুলো দিয়েছি, তার প্রধান কারণটা হচ্ছে কি, যাতে তোমাদের বিভিন্ন স্কুলে পড়েছে এবং সেগুলো আমি তুলে দিয়েছি। স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য হলো, স্কেলার রাশি ও ভেক্টর রাশি, স্কেলার রাশির কেবল মান আছে কিন্তু অভিমুখ নেই, ভেক্টর রাশির মান ও অভিমুখ উভয়ই আছে। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়, দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি বা ভেক্টর রাশি দুই হতে পারে। একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির উদাহরণ দাও। একটি স্কেলার রাশি হলো দৈর্ঘ্য ও একটি ভেক্টর রাশি হলো ওজন। তিনটি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশির উদাহরণ দাও। উত্তরটা হবে ক্ষমতা, তাছাড়া বল ও তোমাদের হতে পারে। একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম লিখো যার এককটি 3টি মৌলিক একক দিয়ে গঠিত। ওই প্রশ্ন আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য একটা স্কুলে, 3টি মৌলিক একক দ্বারা গঠিত ভেক্টর রাশির উদাহরণ দাও। সঠিক উত্তরটা হবে বল। এরপরে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণ করো। তড়িৎ প্রবাহ একটি ড্যাশ রাশি। উত্তরটা হবে স্কেলার রাশি, অর্থাৎ তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, ভর, ওজন, আয়তন। সঠিক উত্তরটা কিন্তু হবে ওজন, কারণ ওজনের কিন্তু নিচের দিকে অভিমুখ আছে। প্রদত্ত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো ভর, দ্রুতি, ভরবেগ, তাপমাত্রা। এখানে ভেক্টর রাশি চেয়েছে, সুতরাং এখানে কিন্তু ভর ভেক্টর রাশি হবে না, ভরবেগ দ্রুতি ভেক্টর রাশি হবে না, তাপমাত্রা ভেক্টর রাশি হবে না। এখানে ভেক্টর রাশিটা হবে, সেটা হচ্ছে ভরবেগ। লব্ধ রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময়, কার্য। দৈর্ঘ্য, ভর, সময়, কার্য। সঠিক উত্তরটা হবে কার্য। এককবিহীন ভৌত রাশি, অর্থাৎ এককবিহীন ভৌত রাশি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোই তোমাদের এখানে তুলে ধরছি, যেগুলো ঘুরিয়ে ঘুরে আসে। একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও, বা এককবিহীন একটি ভৌত রাশির উদাহরণ দাও। এটা তোমাদের একটা লিখলেই হবে, দুটো লেখার দরকার হবে না। উত্তরটা কেন হবে আপেক্ষিক আর্দ্রতা। একটি এককবিহীন রাশি হলো তাপমাত্রা, আপেক্ষিক গুরুত্ব, দীপন প্রাবল্য, এদের কোনটি নয়। উত্তরটা কিন্তু হবে আপেক্ষিক গুরুত্ব। একটি এককবিহীন ভৌত রাশি হলো পদার্থের পরিমাপ, ত্বরণ, তাপমাত্রা ও আপেক্ষিক গুরুত্ব। সঠিক উত্তরটা কিন্তু আপেক্ষিক গুরুত্ব হবে। প্রদত্ত কোনটির একক নেই? এখানে 4টি তোমাদের অপশন দেওয়া হয়েছে, বিকৃতি, ভর, বেগ, সব কয়টি। এখানে কিন্তু একক নেই, ভর, বেগ সবারই একক আছে, বিকৃতির একক নেই। তো উত্তরটা হবে বিকৃতি। এরপরে মাত্রাহীন এককযুক্ত রাশি থেকে যে প্রশ্নটা আসে সেটা বলছি আমি তোমাদের। মাত্রাহীন কি এককযুক্ত রাশি? অবশ্যই এখানে উত্তরটা কিন্তু তোমরা ঘন করে দিবে সহজেই উত্তরটা। একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও।
যার একক আছে, ওই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে একটি মাত্রাহীন কিন্তু একক বিশিষ্ট ভৌত রাশির নাম লিখো, একটি মাত্রাহীন একক যুক্ত রাশির নাম লেখো। একটাই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তোমাদের। সঠিক উত্তরটা হবে ঘন কোণ। এই কোণটা না লিখে তোমরা ঘন কোণটা করবে, সঠিক উত্তর কিন্তু ঘন কোণটাই হবে। ভালো। এরপরে ওই প্রশ্নটা আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে এমসিকিউ প্রশ্নতে, কি মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশি হলো চাপ, বেগ, ক্ষেত্রফল, ঘনকোণ। তোমরা অবশ্যই জেনে গেছো ইতিমধ্যে, সঠিক উত্তরটা কিন্তু ঘনকোণ হবে। সুতরাং এই উত্তরটা হবে ঘনকোণ। মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি হলো, এখানে কিন্তু অপশন তোমাদের দেওয়া হয়েছে 4টি। এখানে কিন্তু সঠিক উত্তরটা কি হবে বলতো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি এটা হবে ঘনকোণ। কোন দুটি ভৌত রাশির মাত্রা একই? সরণ ও বেগ, বল ও কার্য, দ্রুতি ও বেগ। আর ডি অপশন হচ্ছে ত্বরণ ও ভরবেগ। সঠিক উত্তরটা হবে দ্রুতি ও ভরবেগ। এরপরে মৌলিক একক থেকে যে প্রশ্নগুলো আছে তোমাদের, বা একক থেকে, সেগুলোই আমি তোমাদের বলছি। মৌলিক এককের সংজ্ঞা দাও। মৌলিক এককের সংজ্ঞা লিখো। একই দেখতে পাচ্ছ তোমরা, একই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মৌলিক একক বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তরটা হবে যে রাশিগুলির একক পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলির একক থেকে বিজ্ঞানে ব্যবহৃত অন্যান্য রাশির একক গঠিত হয় তাদের মৌলিক একক বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য ও পদার্থের পরিমাণ, এই 60টি রাশির একক স্বাধীন। এদের একক হলো প্রাথমিক একক বা মূল একক। লব্ধ একক কাকে বলা হয়? ওই আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, লব্ধ এককের সংজ্ঞা দাও। এটা দরকার নাই, ডবল হয়ে যাচ্ছে বলে। লব্ধ এককের একটা উদাহরণ দাও। যে ভৌত রাশিগুলির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলিকে লব্ধ একক বলে। যেমন ভরবেগ, বেগ, ঘনত্ব, চাপ, আয়তনের ইত্যাদি এককগুলি লব্ধ একক। লব্ধ একক, ঠিক আছে। এরপরে হচ্ছে 3টি মৌলিক এককের সমন্বয়ে গঠিত একটি লব্ধ এককের উদাহরণ দাও। উত্তরটা হবে বলের একক। একটি লব্ধ একক হলো নিউটন, আলোকবর্ষ, অ্যাম্পিয়ার ও ক্যান্ডেল। সঠিক উত্তরটা হবে নিউটন। তোমাদের কিন্তু সব দেখতে পাচ্ছ ছোট প্রশ্ন, তোমরা কিন্তু প্রশ্নগুলো মুখস্থ করবে। এই সব প্রশ্নই কিন্তু বিভিন্ন স্কুলে পড়েছে, সেখান থেকে প্রশ্নগুলো আমি তোমাদের তুলেছি। যেগুলো প্রদত্ত এককগুলির মধ্যে লব্ধ এককটি হলো মোল, অ্যাম্পিয়ার, আলোকবর্ষ ও নিউটন। সঠিক উত্তরটা হবে নিউটন। তোমাদের কাছে একটা আবেদন রাখবো, যদি তোমাদের পরীক্ষার পর অবশ্যই আমার কমেন্ট করে জানাবে সত্যি পরীক্ষাতে এগুলো পড়েছে কিনা। আশা করবো তোমরা সম্পূর্ণ কম পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের কমেন্ট আমার পক্ষে পরবর্তী ক্ষেত্রে খুবই উপযোগী হবে, পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ অ্যানুয়ালি বা সেকেন্ড ইউনিটের ক্ষেত্রে, ইউনিট টেস্টের ক্ষেত্রে প্রশ্ন দিতে আমার খুব সুবিধা হবে, তোমরাও উপকার পাবে। তো অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার পর, এখন বলছি না, পরীক্ষা দেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে যে তোমরা সত্যি প্রশ্নগুলো পেয়েছো না পাওনি। প্রদত্ত কোনটি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক? উত্তর হবে ফার্মি একক, সেটা হচ্ছে ক্ষুদ্রতম একক, ফার্মি এককটা। এফএম। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো, এখানে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো মিটার, আলোকবর্ষ, কিলোমিটার, পারসেক। সঠিক উত্তরটা হবে ডি, পারসেক। ভালোভাবে মুখস্থ করবে, এটা পরীক্ষায় খুব পড়ে। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় এককটি হলো, ওই প্রশ্নটা আবার দেখো ঘুরিয়ে দেওয়া হয়েছে, একটা অপশনকে চেঞ্জ করি, আলোকবর্ষ, পারসেক, কিলোমিটার, মিটার। সঠিক উত্তরটা কিন্তু হবে পারসেক, আলোকবর্ষ কিন্তু হবে না। এক অ্যাংস্ট্রন সমান কত মিটার? যেখানে ওই প্রশ্নটা আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, এক অ্যাংস্ট্রন সমান কত মিটার, ওই প্রশ্নটাকে তোমাদের অপশন দেওয়া হয়েছে। সঠিক উত্তরটা কিন্তু তোমাদের হবে 10⁻⁻10 মিটার, অর্থাৎ এক অ্যাংস্ট্রন সমান 10⁻⁻10
10 মিটার। আবার ওই প্রশ্নটাকে দেখো ওটা দেওয়া হয়েছে, দেখো কি 1 অ্যাংস্ট্রম সমান x মিটার হলে x সমান কত? অবশ্যই উত্তরটা হবে 10⁻10 মিটার। তাহলে এখানে প্রশ্নটা দেখছো 4 বার তোমাদেরকে 3-4 বারই প্রশ্নটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এইখানে আবার দেওয়া হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, এখানে কিন্তু দেওয়া হয়েছে দেখো এখানে 1 অ্যাংস্ট্রম, তাহলে সঠিক উত্তরটা তোমরা বুঝতে পারছো 10⁻10 মিটার হবে, অর্থাৎ এই উত্তরটা তোমাদের হবে, সিটা হবে। তোমাদের এটা দিয়েছিলাম তোমাদের নিজের, যাতে তোমরা নিজেরা উত্তর বের করতে পারো বলে ফাঁকা রেখেছিলাম। 1 ফার্মি x মিটার হলে x এর মান কত হবে? সঠিক উত্তর হবে 10⁻15। দৈর্ঘ্য পরিমাপক এককটি হলো, বলছে এগুলোর মধ্যে কোনটি দৈর্ঘ্য পরিমাপ করা হয়? লিপিয়ারে, সৌর দিবসে, আলোকবর্ষতে, মিটার বা পার সেকেন্ডে? এখানে আলোকবর্ষ হবে উত্তরটা, অর্থাৎ আলোকবর্ষের সাহায্যে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, অর্থাৎ আলোকবর্ষ দৈর্ঘ্যের একক। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? ঘনসেমি বা সেন্টিমিটার কিউব বা সেমি কিউব, যেভাবে তোমরা লিখবে সেভাবে কিন্তু হবে। অ্যাম্পিয়ার কোন ভোল্টরাশি একক? উত্তরটা তড়িৎ প্রবাহ মাত্রার একক। প্রদত্ত যেটি মৌলিক একক সেটি হলো পাস্কেল, নিউটন, কুরি, ক্যান্ডেলা। উত্তরটা হবে কিন্তু ক্যান্ডেলা। এরপর আলোকবর্ষ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের দিয়েছি। আলোকবর্ষ কি? শূন্য মাধ্যমে আলোর 1 বছরে, আলোর হবে না, এটা আলো হবে। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষ সমান 9.45 × 10⁻12 কিমি। আলোকবর্ষ কোন ভৌতরাশির একক? একটু আগে বললাম দৈর্ঘ্য, সুতরাং উত্তরটা হবে দৈর্ঘ্যের একক। 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার? যেটা একটু আগেই তোমাদের বললাম এখানে, যে 1 আলোকবর্ষ সমান 9.45 × 10⁻12 কিমি। এখানে এই উত্তরটাই তোমাদের হবে। তাহলে তোমরা বুঝতে পারছো কোনটা উত্তর হবে এখানে, যে 9.46 আছে এখানে, 65 একই, পয়েন্ট সামান্য, 10⁻12, অর্থাৎ এই যে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ বি, এই উত্তরটা তোমাদের হবে। 1 আলোকবর্ষ সমান ড্যাশ কিলোমিটার। দেখছো ওই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে এসছে তোমাদের বিভিন্ন স্কুলে, যেভাবেই তোমরা আসুক না কেন তোমরা কিন্তু এই উত্তরটাই কিন্তু লিখবে 9.45 × 10⁻12। যদি এখানে 5 এর যাতে 6 থাকে তাহলে তোমরা এই 6টা লিখবে। এরপরে হচ্ছে 1 পারসেক কত আলোকবর্ষ? 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ, অর্থাৎ 3.26 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান কত পারসেক? তোমরা কিন্তু এখানে কিন্তু উত্তরটা করে দিলাম না, তোমরা কিন্তু এই 1 কে 3.26 দিয়ে ভাগ করলে যে উত্তরটা পাবে সেটা এখানে লিখবে। সৌরদিন, গড় সৌরদিন বলতে কি বোঝো? এখানে উত্তর আমি করে দিইনি, তোমরা এটা বইয়ে পেয়ে যাবে। এরপর মেট্রিক পদ্ধতি থেকে যে প্রশ্নগুলো আছে সেটা আমি তোমাদের দিচ্ছি। মেট্রিক পদ্ধতি ব্যবহারের দুটি সুবিধা লিখো। মেট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি লিখো। এখানে দুটি সুবিধাগুলি লেখো, এখানে একটি লিখলে তোমাদের লিখলে হবে। এখানে কিন্তু তোমাদের 2 নম্বরে যেহেতু প্রশ্ন, সুতরাং এখানে দুটি ব্যবহারিক সুবিধাই তোমরা লিখবে। অনেকগুলো সুবিধা দেওয়া আছে, তার মধ্যে মাত্র দুটি লিখবে তোমরা। মেট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি হলো, কোনো রাশির একক 1 একক থেকে অন্য কোনো ছোট বা বড় এককে যেতে হলে কেবলমাত্র দশমিক বিন্দু সরালেই চলে। এই পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়। এরপর বিভিন্ন যন্ত্র থেকে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ স্প্রিং যন্ত্র, তারপর সাধারণ যন্ত্র, সেখান থেকে তোমাদের দেওয়া হয়েছে। বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তরটা হবে সাধারণ যন্ত্রের সাহায্যে। সাধারণ যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? একটু আগে বললাম বস্তুর ভর, সুতরাং উত্তরটা হবে বস্তুর ভর। বস্তুর ওজন পরিমাপ করার যন্ত্রের নাম কি? স্প্রিং যন্ত্র। শূন্যস্থান পূরণ করো। বস্তুর ওজন পরিমাপ করা হয় ড্যাশের সাহায্যে, অবশ্যই স্প্রিং যন্ত্রের সাহায্যে। দেখছো প্রশ্ন, একই প্রশ্ন দুবার দুরকম ভাবে ঘুরে দেওয়া হয়েছে। যেভাবেই হোক তোমার উত্তর কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করবে বুঝে নিয়ে। অভিকর্ষণ স্থানে সাধারণ যন্ত্র দিয়ে ভর মাপা যাবে কি না? হ্যাঁ যাবে, কারণ অভিকর্ষ আমাদের সাধারণ যন্ত্রের কোনো প্রভাব ফেলে না, সুতরাং সেটা করা যেতেই পারে। এরপরে হচ্ছে সাধারণ স্কেল
ধাতুর বদলে কাঠের তৈরি করা হয় কেন? এই প্রশ্ন একই প্রশ্ন। সাধারণ স্কেল ধাতু তৈরি না হয়ে কাঠের দিয়ে তৈরি হয় কেন? উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ লক্ষণীয়ভাবে লক্ষণীয়ভাবে হয়। সেই জন্য ধাতব স্কেল শুধুমাত্র যে উষ্ণতা অঙ্কাঙ্কিত সেই উষ্ণতাতেই সঠিক পাঠ দেবে, কিন্তু কাঠের প্রসারণশীলতা ধাতুর তুলনায় খুবই কম এবং কাঠের স্কেল সমস্ত উষ্ণতায় সঠিক পাঠ দেবে। সেই জন্য কাঠের স্কেল ব্যবহার ধাতব স্কেল অপেক্ষা অধিকতর ভালো। এটি একটা 2 নম্বরের প্রশ্ন, তোমাদের বলতে পারো একটু বড়, এই অধ্যায়ের একটা বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। এরপরে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্য মাপা সম্ভব নয়? তো 3.5 সেমি আমরা মাপতে পারি, 2.3 সেমি মাপতে পারি, 12.1 সেমি মাপতে পারি, কিন্তু 2.15 সেমি আমরা কখনোই মাপতে পারবো না। কারণ সেমির যে সেমিগুলোকে আমরা 10টি ভাগে ভাগ করতে পারি, কিন্তু সেই সেমির ঘরকে কিন্তু আর কোনো ভাগ করা নাই আমাদের। সেই জন্য কিন্তু এই মাপটা আমরা করতে পারবো না। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সাধারণ স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়? 0.15 সেমি। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দেখো, একটি সেন্টিমিটার রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হলো নিচের কোনটি হবে? এখানে হবে 0.1 সেমি। কারণ এর চেয়ে কম দৈর্ঘ্য আমরা কিন্তু মাপতে পারবো না সেন্টিমিটার স্কেলের সাহায্যে। ওই প্রশ্নটাকে আবার তোমাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেখো, রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হলো, দেখো উত্তরটা কিন্তু 0.1 সেমি। অর্থাৎ একটাই প্রশ্নকে তোমাকে বারবার ঘুরে দিচ্ছে এবং আমি সেই প্রশ্নগুলোকে তোমাদের বারবার বিভিন্নভাবে দেখিয়েছি বলেই কিন্তু প্রশ্ন সংখ্যা বেড়ে গেছে, আমার 80টা হয়ে গেছে। কিন্তু আসলে সেই প্রশ্ন কিন্তু অতটা হবে না যদি আমি একটা একটা করে ধরি। তো একই প্রশ্নগুলোকে বাদ দিই। তো মেট্রোনাম হলো এক ধরনের কি? অবশ্যই মেট্রোনাম এক ধরনের ঘড়ি। ক্রোনোমিটারের সাহায্যে কি মাপা হয়? গিনিচের সময় মাপা হয়। দৌড় প্রতিযোগিতার সময়ের অবকাশ মাপতে কোন ঘড়ি ব্যবহার করা হয়? ওই একই প্রশ্ন আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেখো, যে সাঁতার প্রতিযোগিতায় কি ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? উত্তরটা হবে স্টপ ওয়াচ। এই প্রশ্নগুলো তোমরা খাতায় না লিখে যদি লিখে রাখবে অবশ্যই। তো আমার মনে হয় খাতায় না লিখে যদি একবার তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে পড়ে নাও, তাহলে মনে হয় তোমাদের এমনিতে মুখস্থ হয়ে যাবে, কারণ সবই তোমাদের ছোট প্রশ্ন। এরপর লিটার থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। যে প্রশ্ন সবচেয়ে বেশি তোমার পরীক্ষা আছে সেটা হচ্ছে, লিটারের সংজ্ঞায় 4°C উষ্ণতার উল্লেখ থাকে কেন? ওই প্রশ্নটা আবার ঘুরে দেওয়া হয়েছে। লিটারের সংজ্ঞায় 4°C উষ্ণতার উল্লেখ করার কারণ লিখো। আবার ওই প্রশ্নকে লিটারের সংজ্ঞায় 4° উষ্ণতার উল্লেখ থাকে কেন? তাহলে এটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি। তাহলে উত্তরটা হবে কি, 4°C বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সর্বনিম্ন। এই উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়। জলের উষ্ণতা 4°C এর বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে। এর ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটারের থেকে বেশি হয়। এই জন্য লিটারের সংজ্ঞায় 4°C বা 273 উষ্ণতার উল্লেখ করে নির্দিষ্ট আয়তনকে বোঝানো হয়। লিটারের সংজ্ঞায় প্রদত্ত কোন উষ্ণতাটির উল্লেখ করা হয়? একটু আগেই তোমাদের, সুতরাং আগে যে প্রশ্নটা তোমরা মুখস্থ করেছো এই 4°C, তাহলে সেক্ষেত্রে তোমরা সহজেই উত্তর করতে পারবে। দেখো উত্তরটা হবে 4°C বা সেলসিয়াস। 1 লিটার সমান কত সিসি? 1 লিটার সমান 1000 সিসি। অবশ্যই সেটা 4°C উষ্ণতাতে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? কোন উষ্ণতায়, এটা কিন্তু আর ভুল লেখা আছে এখানে, উষ্ণতা নয়, উষ্ণতা হবে। প্রশ্নটা কি ছিল? কোন উষ্ণতায়, হ্যাঁ এখানে, এটা আমি ঠিক করার জন্য একটু টাইম নিলাম। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? উত্তরটা হবে 4°C। দেখো একটাই প্রশ্ন ঘুরে ঘুরে তোমাদের দিচ্ছে। 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার হলে এসআই এককে এর মান কত হবে?
উত্তরটা হবে 1 কেজি পার মিটার কিউব। উত্তরটা হবে 1 কেজি পার মিটার কিউব। এরপরে এই মাত্রা থেকে যে প্রশ্নগুলো আমাদের আসে সেই প্রশ্নগুলো তোমাদের আমি দিচ্ছি। মাত্রা কি? এই মাত্রা কি উত্তরটা আমি লিখে দিইনি, কারণ বারবার প্রশ্ন করে বড় হয়ে যাচ্ছে। তোমরা এখান থেকে উত্তরটা বই থেকে করে নেবে, সমস্ত লেখকের বইয়ে এই উত্তরটা দেওয়া আছে। মাত্রা দুটি ব্যবহার, উপকারিতা লেখা হবে, ব্যবহার লিখো, এটাও কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে করে নেবে। ঘনকোণ থেকে যে প্রশ্নটা আছে, ঘনকোণের মাত্রা লিখো। ঘনকোণের কোনো মাত্রা এনে তো মাত্রা কি লিখবো, সুতরাং ঘনকোণ হচ্ছে মাত্রাহীন। ঘনকোণের একক লিখো, ঘনকোণের একক নাই তো কি লিখবো, ঘনকোণ এককহীন, একক বিহীন। মাত্রীয় সংকেত থেকে যে প্রশ্নগুলো আসে, এখান থেকে তোমরা মাথা মনে রাখবে যে মাত্রীয় সংকেত থেকে তোমাদের 1 নম্বরের একটা প্রশ্ন কিন্তু আসবেই, এবং সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে চাপের, ক্ষমতার আর বলের, এই তিনটি মাত্রীয় সংকেত থেকেই পরীক্ষাতে আসে। এই তিনটির অর্থাৎ চাপ, ক্ষমতা আর বল, এই তিনটির মাত্রাই তোমাদেরকে জিজ্ঞেস করা হয় বিভিন্ন ভাবে। শূন্যস্থান হতে পারে, অপশন হতে পারে, তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তবে বিভিন্ন স্কুলের মাস্টার মশাইরা যেগুলো সেট করেছিল সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরেছি, একটু দেখে নাও। ঘনত্বের মাত্রীয় সংকেত লিখো। ঘনত্বের মাত্রীয় সংকেত হবে এম এল টু দি পাওয়ার -3। চাপের মাত্রীয় সংকেত লিখো। চাপের মাত্রীয় সংকেত হবে এম ইন্টু এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ত্বরণের মাত্রীয় সংকেত লিখো এল ইন্টু টি টু দি পাওয়ার -2। মাত্রীয় সংকেত কাকে বলা হয়? বিভিন্ন মূল রাশি, এটা পরীক্ষা খুব পড়ে না তোমাদের, তবু আমি দিয়েছি তোমাদের। বিভিন্ন মূল রাশি যেভাবে পরস্পর যুক্ত হয়ে কোনো ভৌত রাশির মাত্রীয় অর্থাৎ নির্ধারণ করে এবং তা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে ওই ভৌত রাশির মাত্রীয় সংকেত বলা হয়। এম ইন্টু এল টু দি এল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত, সেটি হলো, উত্তরটা হবে কিন্তু কার্য। এখানে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে উত্তরটা হবে কার্য। বলের মাত্রীয় সংকেত, যেটা বললাম পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে বলের মাত্রীয় সংকেত, এইটা কিন্তু হবে বি। অপশনটা বি, অপশনটাই মাত্রীয় সংকেত। বিভিন্ন অপশন দেওয়া আছে, আমি সেগুলো বলছি না, সেটার উত্তরটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আবার দেওয়া আছে বলের মাত্রীয় সংকেত লিখো, আবার আরেকটা অপশন বিভিন্ন ঘুরিয়ে ফিরে তোমাদেরকে দেওয়া হয়েছে, দিয়ে উত্তরটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে, আর একটা স্কুলে পড়েছিল সেটা। এই উত্তরটা কিন্তু এটাই হবে, m1 m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 1 আর t টু দি পাওয়ার -2। এম এল টি টি টু দি পাওয়ার -2 কোন ভৌত রাশির মাত্রীয় সংকেত? উত্তরটা হবে কিন্তু বল। ক্ষমতার মাত্রীয় সংকেত লিখো, বললাম তো কি বারবার এই প্রশ্নগুলোই তোমাদের আসবে, বল, ক্ষমতা, চাপ, এগুলো আসবে। এই সঠিক উত্তরটা কিন্তু হবে এই অপশনটা হবে তোমাদের এম এল, এটা উপরে উঠবে, এল টি স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ক্ষমতার মাত্রীয় সংকেত লিখো। একটা স্কুলে পড়েছিল ক্ষমতা মাত্রীয় সংকেত এই অপশানে, সেটা এইরকম হবে তোমাদের। এখানে একটা এম এল টু এল টি -2 এটি কোয়ার মাত্রীয় সংকেত? উত্তরটা তোমরা শুনলে ক্ষমতা। অর্থাৎ তোমরা এখানে একটাই লিখবে, তোমাদেরকে কিন্তু সবগুলো লিখতে হবে না। এখানকার মাত্রীয় সংকেতে তোমাদের বিভিন্ন স্কুলে কিভাবে পড়ে সেটা দেখার জন্যই কিন্তু আমি সমস্ত প্রশ্ন দিয়েছি। সেগুলো না লিখলে কেবলমাত্র মাত্রীয় সংখ্যাগুলো মুখস্থ করলে হবে। আমি শেষ অবস্থায় তোমাদেরকে এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি মুখস্থ করার জন্য অপশন দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নাও। এম এল টি টু দি পাওয়ার -1 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত, সেটি হলো, উত্তরটা হবে বেগ। এম টি টু দি পাওয়ার 1 যে রাশির মাত্রা, সেই রাশিটির নাম। এটি বই থেকে তোমরা করে নিবে, আমি করা হয়নি আমার। চাপের মাত্রীয় সংকেত হলো, এখানে উত্তরটা হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবং এই যে উপরের যে উত্তরগুলো আমি করলে বা বিভিন্ন প্রশ্নগুলো তোমরা দেখলে মাত্রীয় সংকেত থেকে,
তার সঠিক উত্তর করার জন্য এই নিচের ছকটি তোমরা দেখে রাখো। এই নিচের ছকের অন্তত তোমাদেরকে এই যে বল, ক্ষমতার চাপ, এই তিনটি, অর্থাৎ এখানকার এই তিনটি তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে নাও। এই তিনটি, তাহলে দেখবে এই তিনটির মধ্যেই পরীক্ষাতে তোমাদের কিন্তু কমন পড়ে যায়। তবে এর বাইরে তোমরা যেগুলো উত্তর আমি করে দিলাম সেগুলো একটু দেখবে, কারণ কোনো সময় মাস্টারমশাইরা আবার ঘুরিয়ে অন্যগুলো দিয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলোই সেট হয়ে থাকে। সুতরাং এই তিনটে করে দিলে উপরের উত্তরগুলো মুখস্থ হয়ে গেল, সুতরাং সবগুলো উত্তর করা দরকার হবে না। এরপরে হচ্ছে ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত কত হয়? ওজন বাক্সের বাটখারাগুলির অনুপাত কত, অর্থাৎ একই প্রশ্ন তোমাদের বারবার ঘুরে দেওয়া আছে বিভিন্ন স্কুলে, সেগুলোই তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এখানে। তার সঠিক উত্তরটা হবে, এর কারণ হলো সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 গ্রাম মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের বাটখারাগুলি ব্যবহার করে পরিমাপ করা যায়। অর্থাৎ এই বাটখারাগুলির সাহায্যে 10 মিলিগ্রাম থেকে 211.1 গ্রামের মধ্যে থাকা যে কোনো বস্তুর ভর সাধারণ তুলযন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। যেমন 49.33 গ্রাম ভর মাপতে গেলে যে বাটখারাগুলো আমার দরকার হবে সেগুলো তোমাদের দেওয়া হয়েছে। 20 গ্রামের দুটি দেওয়া হয়েছে, আর 5 গ্রামের একটি, 2 গ্রামের দুটি, 200 গ্রামের একটি, 10 গ্রামের একটি, না 100 গ্রামের একটি, 20 গ্রামের একটি, আর 10 মিলিগ্রামের একটি। অর্থাৎ এগুলো কিন্তু মিলিগ্রাম, আমি হয়তো গ্রাম বলে দিয়েছি টানি, এগুলো এইখান থেকে এগুলো সব মিলিগ্রাম। কটে বার একটা দরকার হলো দেখে হতে হবে একবার, 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টে 8টে 9টি বাটখারা দরকার হয়। এই প্রশ্নটা কিন্তু তোমাদের নিচে দেওয়া আছে, দেখবে কি 49.33 গ্রাম ভর মাপতে কটি বাটখারা প্রয়োজন হয়। তো তুলাযন্ত্রে ওজন বাক্সে বাটখারাগুলির যে অনুপাতে নেওয়া হয় সেগুলো, এই অনুপাতটা কোনটা হবে? সঠিক উত্তরটাকে 5 2 2 1। এই যে আবার দেওয়া আছে 49.33 গ্রাম ভর মাপতে ন্যূনতম কয়টি বাটখারা প্রয়োজন হয়। তো তোমাদেরকে ওই উত্তরটা করার জন্যই এই সমস্তটা এটুকু কেবলমাত্র এইখান থেকে এটুকু তোমরা লিখে নিবে কোনো খাতা, রাফ খাতাতে, এবং কয়টি বাটখারা তোমরা পাচ্ছ, 9টি বাটখারা, সেটা কিন্তু এখানে লিখে দেবে। তোমরা এই উপরের অংশটুকু লেখার কোনো দরকার নেই, শুধু কয়টি বাটখারা তোমাদের লাগছে সেটা বের করে, যেহেতু এখানে 9টি বাটখারা লাগছে আমার, সেই জন্য এখানে 9 লিখলাম। ঠিক আছে। এরপরে হচ্ছে 25 গ্রাম ও 19 গ্রাম ভরের কোনো বস্তু মাপতে কয়টি বাটখারা ব্যবহার করা হয়? আর 25 গ্রাম মাপতে আর বাটখারা যে লাগবে সেটা হচ্ছে একটা 20 গ্রামের বাটখারা লাগবে, একটা 5 গ্রামে, 25 গ্রাম হয়ে গেল। আবার 19 গ্রামের বাটখারা ভর যদি মাপতে হয় আমাকে, তাহলে প্রথমে একটি 10 গ্রামের নেব, তারপর একটি 5 গ্রাম, তাহলে 15 গ্রাম হলো, তারপরে দুটি 2 গ্রাম নেব, তাহলে 4 গ্রাম হয়ে গেল, তাহলে টোটাল 19 গ্রাম হয়ে গেল। এবার সাধারণ তুলাযন্ত্রের সুবিধা, যেটা পরীক্ষাতে খুবই পরীক্ষায় তোমাদের আসে সুবিধা থেকে প্রশ্ন, সেই প্রশ্নটা দেওয়া হয়েছে। সাধারণ তুলাযন্ত্রের সুবিধা শর্তগুলি লেখো। আর সাধারণ তুলাযন্ত্রের সুবিধার দুটি শর্ত লিখো। ওই একই প্রশ্ন বারবার দেওয়া হয়েছে, আমি এখানে কেটে দিলাম। উত্তরটা হচ্ছে কি, তুলাযন্ত্র সুবিধার শর্ত: তুলাযন্ত্রের বাহুর দুটি দৈর্ঘ্য ও হালকা হওয়া প্রয়োজন, দীর্ঘ ও হালকা হওয়া প্রয়োজন। তুলাপাত্র দুটি হালকা হওয়া প্রয়োজন। তোমাদের দুটি যদি চাই তাহলে এই দুটি করলেই হয়ে যাবে। তাছাড়া আমি সবগুলোই তোমাদের দিয়ে দিয়েছি এখানে। তুলাদণ্ড ভার কেন্দ্র তুলাদণ্ডের আলবের নিচে যতটা কাছে সম্ভব কাছে থাকা প্রয়োজন। আর আরেকটা হচ্ছে সূচকটি লম্ব হওয়া প্রয়োজন। তুলাযন্ত্রের গুণ বা বৈশিষ্ট্য দিয়ে প্রশ্নটা হয়, খুবই পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় দুটি গুণ বা বৈশিষ্ট্য লিখো। বাকিগুলো আবার একটা প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়, একটি ভালো যন্ত্রের দুটি আবশ্যকীয় গুণ লিখো। একটি নির্ভুল তুলাযন্ত্রে কি কি বৈশিষ্ট্য থাকে, ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলীগুলি লেখো। অর্থাৎ দেখছো বিভিন্ন স্কুলে বিভিন্ন ভাবে প্রশ্নগুলো সেট হচ্ছে, একই প্রশ্ন, উত্তর কিন্তু একটাই হবে। দেখে নাও। একটি ভালো তুলাযন্ত্রের নিম্নলিখিত গুণগুলি থাকা উচিত: তুলাযন্ত্রটি সুবেদী হওয়া প্রয়োজন, তুলা সুস্থি হওয়া প্রয়োজন। তোমাদের ইংরেজিটা লেখার কোনো দরকার হবে না, সুতরাং এটা আমি তো কেটে দিচ্ছি তোমাদের।
তুলা নির্ভুল হওয়া প্রয়োজন, তুলা যন্ত্রটি দৃঢ় হওয়া প্রয়োজন। যদি দুটি চাই তাহলে দুটি অপশন, দুটি পয়েন্ট লিখবে, আর না হলে সবগুলি পয়েন্ট লিখবে। ছোট ছোট পয়েন্ট মুখস্থ করতে তাড়াতাড়ি হয়ে যাবে। অতিমাত্রায় সুবিধি তুলাযন্ত্র সুস্থি হতে পারে না কেন? ওই প্রশ্নটা ঘুরে দেওয়া হয়েছে, অতি সুবিধি তুলাযন্ত্রের সুস্থি না হওয়ার কারণ কি? তুলাযন্ত্রকে সুবিধি হতে হলে তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া দরকার। তুলাদণ্ডের কার কেন্দ্র আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন। সূচকটি লম্ব হওয়া প্রয়োজন। আবার তুলাযন্ত্রকে সুস্থি হতে হলে তুলাদণ্ডের বাহু দুটি ছোট ও ভারী হওয়া প্রয়োজন। তুলাদণ্ডের ভার কেন্দ্র আলম্বের অনেক নিচে থাকা প্রয়োজন এবং সূচকটি ছোট হওয়া দরকার। অর্থাৎ তুলা সুস্থি হওয়ার শর্তগুলি সুবেদী হওয়ার শর্তের বিপরীত বলে অতিমাত্রায় সুবেদী তুলাযন্ত্র সুস্থি হতে পারে না। এরপরে এই কাগজের বেদ থেকে প্রশ্ন হয়েছে, কাগজের বেদ নির্ণয়, পরীক্ষায় খুব পরে প্রশ্নটা। সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেদ কিভাবে নির্ণয় করবে, বা রৈখিক স্কেলের সাহায্যে বইয়ের পাতার বেদ, গড় বেদ কিভাবে নির্ণয় করবে? এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্ন কিন্তু 3 নম্বরের প্রশ্ন। অর্থাৎ তোমাদের মনে হয় কি ভৌত বিজ্ঞানের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এইগুলি প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। এর চেয়ে বড় প্রশ্ন তোমাদের হয় না সাধারণত। উত্তরটা হচ্ছে কি, প্রথমে বইয়ের মলাট, এইবার একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, তোমাদের কিন্তু আলাদা রকম মুখস্থ করার দরকার হবে না। শুনে নাও কিভাবে লিখবে তোমরা। প্রথমে বইয়ের মলাটটা বাদ দিয়ে বাকি পাতাগুলি, যেহেতু মলাটটা মোটা হয়, অন্য পাতার চেয়ে মলাটটা মোটা হয়, সুতরাং আমাকে কিন্তু মলাটটা বাদ দিয়েই হিসাব করতে হবে আমাকে, তো মাপটা ভুল হয়ে যাবে। প্রথমে বইয়ের মলাটটা বাদ দিয়ে বাকি পাতাগুলি ভালোভাবে চেপে ধরে স্কেলের সাহায্যে তার মোট বেদ মাপা হয়। এরপর ওই বেদকে মোট পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি পাতার বেদ পাওয়া যায়। বইটি মোট পাতার সংখ্যা যদি n হয় এবং বেদ যদি x সেমি হয়, তাহলে একটি পাতার বেদ হবে x/n সেমি। সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে পাতলা কাগজের বেদ নির্ণয় করবে? এখানে তার সংক্ষেপে লিখবে। এখানে কিন্তু কাগজের বেদ চেয়েছে, এখানে কিন্তু তোমাদের কোনো বইয়ের বেদ চাইনি। তাহলে আমাকে কি করতে হবে, অনেকগুলো কিছু কাগজ কিছুটা নিতে হবে, নিয়ে তার স্কেলের সাহায্যে তার বেদ মাপতে হবে। একই রকম ভাবে বই যেমন মাপলাম সেরকম ভাবে তাহলে হয়ে যাবে। দেখো উত্তরটা, প্রথমে একই রকম বেশ কয়েকটি কাগজের পাতা ভালোভাবে চেপে ধরে স্কেলের সাহায্যে তার মোট বেদ মাপা হয়। এরপর ওই বেদকে মোট পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি পাতার বেদ পাওয়া যায়। মোট পাতার সংখ্যা n এবং বেদ x হলে একটি পাতার বেদ হবে x/n। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কি আমি প্রথম অংশটুকু একটু আলাদা করে দিয়েছি, প্রথম পয়েন্টটা তোমাদের আলাদা করা আছে, বাকি পয়েন্ট কিন্তু একই দেওয়া আছে, তোমাদের কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ এই একটা প্রশ্ন করলে বাকি এই প্রশ্নটা, অর্থাৎ এই প্রশ্নটা যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমাদের হয়ে যাবে, শুধু প্রথমটুকু একটু বুদ্ধি করে চেঞ্জ করে তোমরা নেবে। এরপরে হচ্ছে মলাট বাদে একটি বইয়ের পাতাগুলি মোট বেদ 1 সেমি এবং পৃষ্ঠার সঙ্গে 160 হলে প্রতিটি পাতার বেদ কত হবে? এখানে 1 সেমিকে 160 দিয়ে ভাগ করলে উত্তরটা কিন্তু হয়ে যাবে। তোমরা এটা করে দেখবে, আর যদি তোমরা না করতে পারো বা সমস্যা হয় এরকম কিছু অঙ্ক, তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি শুধু অঙ্কের জন্য, এই চ্যাপ্টারের বা পরের চ্যাপ্টারের অঙ্কের জন্যই আমি তোমার আলাদা ভিডিও বানিয়ে দেবো বিভিন্ন অঙ্ক নিয়ে, যাতে তোমাদের সুবিধা হয়। যাদের দরকার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। অসম আকৃতি বিশিষ্ট ঘনবস্তুর ঘনত্ব। একটি আয়তন মাপক চোঙ এবং একটি সাধারণ তরলের সাহায্যে একটি অসম আকৃতি বিশিষ্ট ঘনবস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? এখানে ঘনত্ব বের করতে বলেছে। ওই প্রশ্ন আবার তোমাদের ঘুরিয়ে দিচ্ছে, দেখো কি সাধারণ ত্রয়ন্ত্র মাপক চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারে কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? তোমরা যে কোনো একটা প্রশ্ন কিন্তু লিখবে না, মুখস্থ করবে তাহলে হবে। আমি দিয়েছি তোমাদের প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় তা দেখার জন্যই কিন্তু বিভিন্ন প্রশ্ন দিয়েছি, তোমাদেরকে সমস্ত প্রশ্ন লেখার দরকার নাই, শুধু একটা প্রশ্ন লিখে উত্তর করবে। সাধারণ ত্রযন্ত্র ও মাপক চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করবে? মাপনী চোঙের সাহায্যে কিভাবে কোনো অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়? মাপক চোঙের সাহায্যে অসম বস্তুর আয়তন
নির্ণয়, অর্থাৎ প্রথম দিকে দেখতে পাচ্ছ তারা ঘনত্ব বের করতে বলেছিল, শেষের দিকে বলেছে আয়তন নির্ণয় করতে বলেছে, অর্থাৎ একটাই প্রশ্ন উত্তর, একটা উত্তর করলেই সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের হয়ে যাবে। তবে এই প্রশ্নটা তোমাদের দেখবে যখন আমি ভিডিওতে শুরু করি ভিডিওটি, তখনই কিন্তু বলেছি এই প্রশ্নটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে খুবই আসে, তোমরা ধরে নেবে এই পরীক্ষায় আসবে এবং এইভাবে মুখস্থ করে তোমরা কিন্তু যাবে, তোমরা কমন কিন্তু পাবে প্রশ্নটা। এই প্রশ্ন যদি কমন না পাও তো তোমরা দেখবে সেই বইয়ের যে প্রশ্নটা করলাম আর ড্রপারে জল পড়া যেটা একটা প্রশ্ন আছে ওই প্রশ্ন দুটার মধ্যে পেয়ে যেতে পারবো। ঠিক আছে, এটা যদি না আসে তো এটাই আসবেই তোমাদের, যদিও না আসে তাহলে আগে যে প্রশ্ন দুটো বললাম এই প্রশ্ন দুটোই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের সেট হয়ে থাকে 3 নম্বরের জন্য। এই প্রশ্ন আবার তোমাদের দেখো ঘুরিয়ে দেওয়া হয়েছে আলাদাভাবে। উত্তরটা হচ্ছে প্রথমে সাধারণ তরলের সাহায্যে বস্তুর ভর মাপা হয় হলো, মনে করে বস্তুর ভর হচ্ছে m, একটি পরিষ্কার ও শুষ্ক আয়তনমাপক চোঙের এক নির্দিষ্ট দাগ পর্যন্ত জল নিয়ে ওই জলের তলের পাঠ নেওয়া হয়, মনে করি ওই পাঠ হচ্ছে v1 সেন্টিমিটার কিউব। যদি তোমাদের সিটা বড় হাতের মনে হচ্ছে আমি এটাকে ছোট হাতের করে দিচ্ছি। হ্যাঁ, এরপর অসম আকৃতি বস্তুটিকে মোম লাগানো সরু সুতোয় বেঁধে জলের মধ্যে ধীরে ধীরে সম্পূর্ণ ডোবানো হলো, এর ফলে জলতল কিছুটা উপরে উঠে আসবে। এই অবস্থায় আবার জলের তলের পাঠ নেওয়া হলো, মনে করি এই পাঠ হলো v2 সেন্টিমিটার কিউব। গণনা, গণনা আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি এখন। তরলের আয়তন v1 সেন্টিমিটার কিউব, অসম বস্তু সহ তরলের মোট আয়তন হচ্ছে v2 সেন্টিমিটার কিউব। তাহলে অসম বস্তুর আয়তন কত হলো v2 থেকে, এই v2 থেকে v1 বিয়োগ করলাম, অর্থাৎ v2 মাইনাস v1 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আয়তন পেয়ে গেলাম, যদি পরীক্ষাতে আমার শুধু বস্তুটির আয়তন চাই তাহলে এখান থেকে লিখলেই তোমাদের যথেষ্ট, নিচেটুকু আর লেখার এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা এই অংশটা লেখার দরকার নেই। কিন্তু যদি ঘনত্ব চাই তাহলে উপরের অংশ লেখার পরে নিচের অংশটাও তোমাদের লিখতে হবে। কঠিন বস্তুর উপাদানের ঘনত্ব হলো বস্তুর ভর সমান বস্তুর ভর বাই আয়তন। এটা কিন্তু একটু লিখে দিই তোমাদের, এখানে একটা অবলিক দিয়ে দিতে, বস্তুর ভর সরি বস্তুর ভর এখানে অবলিক হবে, বাই হবে, বস্তুর ভর বাই আয়তন বাই এম বাই v2 মাইনাস v1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এরপরে তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো এই অঙ্কগুলো, পরীক্ষাতে কিন্তু আসে এইভাবে। এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে এসছে, এভাবে তোমাদের অঙ্কগুলোও এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়ে থাকে। তবে এই অঙ্কগুলো যদি তোমাদের নিজে পেরে থাকো ভালো বইয়ের উদাহরণ থেকে, আর যদি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের সমস্যা হয় করতে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে এই অঙ্কগুলো আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেব। যদি আমার এই ভিডিওটি, তাছাড়া আরো কিছু প্রশ্ন এখানে নিচেও দেওয়া হয়েছে যেটা তোমরা করে রাখতে পারো। সরি আর একটা প্রশ্ন কিন্তু এখনো আছে, সেটা জল পড়ার হার। আয়তনের মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করার পদ্ধতি বর্ণনা করো, বা কল থেকে জল পড়ার হার তুমি কিভাবে নির্ণয় করবে। আয়তনাবক চোঙ বা স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে। একই প্রশ্ন এভাবে ঘুরে দিচ্ছে সেজন্য দিয়েছি, উত্তরটা এইভাবে হবে। একটি এর 3 নম্বরের প্রশ্ন কিন্তু, একটি শুষ্ক আয়তনাপক চোঙ ও একটি স্টপওয়াচের নাও, মাপক চোঙটি কলের তলায় রেখে নির্দিষ্ট সময় ধরে জল সংগ্রহ করো, এরপর চোঙের মধ্যে জলের আয়তন পাঠ নাও এবং স্টপওয়াচের সাহায্যে সময়ের ব্যবধান নির্ণয় করো। গণনা, মনে করি জলের আয়তন VmL এবং সময়ের ব্যবধান হচ্ছে t সেকেন্ড, অতএব কল থেকে জল পড়ার হার হবে v বাই tml পার সেকেন্ড। এরপরে ড্রপারের সাহায্যে একটি ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে, এটা তোমরা এই উত্তরটাই তোমরা লিখে দিবে, কলের জল পড়ার হার নির্ণয়টাই, তাহলেই হয়ে যাবে তোমাদের। এর বাইরে কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে এখানে, যে প্রশ্নগুলো তোমাদের খুব দরকার নাই, তবে এই প্রশ্নটা অনেক সময় আসে, তোমরা বই থেকে করে নিতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে
ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেল অনেক প্রশ্ন বলে এবং তার উত্তর দেওয়ার জন্য। যদি আমি শুধু প্রশ্নটা দিতাম তাহলে এত দীর্ঘ ভিডিও তোমাদের হতো না, তোমাদের বিরক্তও হয়তো লাগতো না। অনেকটা বিরক্ত তোমরা হয়েছে বুঝতে পারছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করবে। যদি এরকম আরো ভিডিও সাজেশন, বিভিন্ন বিষয়ের সাজেশন, নবম এবং দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশন এবং তা পেতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই সাবস্ক্রাইব করে রাখছে, কারণ অনেকেই তোমাদের সাবস্ক্রাইব করার গতি দেখেই আমাকে ভিডিও তৈরি করতে খুবই ভালো লাগছে। কারণ আশা করব তোমাদের এই ভিডিওটি উপকারে আসছে বলেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো। তো যদি তোমাদের যতটা উপকার আমি করতে পারবো চেষ্টা করে যাব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার অন্য একটি পরের ভিডিওর মাধ্যমে।